রবার্ট কিওসাকির একটা বিখ্যাত বই আছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড, মানে বহু বছর ধরেই তো বেস্টসেলার। তো বইটার মূল একটা প্রশ্ন দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। প্রশ্নটা হলো, কেন কিছু মানুষ দিন দিন আরও ধনী হতেই থাকে, আর অন্যদিকে উম, বেশিরভাগ মানুষই টাকার সমস্যায় জর্জরিত থাকে? আমাদের কাছে বইটার কিছু অংশ আছে, আর আমাদের আজকের লক্ষ্য হলো এর ভেতরের আসল কথাগুলো একটু সহজ করে বোঝা। আমরা দেখব ফিনান্সিয়াল আইকিউ জিনিসটা আসলে কি, ধনীরা কিভাবে নাকি অর্থ তৈরি করে, আর কোন মানসিক দেওয়ালগুলো আমাদের আটকে রাখে। একদম ঠিক। আর মানে এটা কোনো দ্রুত কোটিপতি হওয়ার ফর্মুলা টাইপের কিছু নয়, বরং এটা হলো আমাদের চিন্তাভাবনার গভীর একটা ডুব দেওয়া। কিওসাকির মতে ধনী আর গরিবের মধ্যে আসল পার্থক্যটা ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং তাদের মাথার ভেতরে, তাদের মানসিকতায়। চলুন তাহলে সেই মানসিকতার ব্যবচ্ছেদই করা যাক। বইয়ের একটা অধ্যায়ের শিরোনাম বেশ, মানে নাটকীয়, ধনীরা অর্থ তৈরি করে। এটা শোনার পর আমার প্রথম প্রশ্ন ছিল, এর মানে কি? তারা কি টাকা ছাপানোর মেশিন বসিয়ে রেখেছে নাকি? হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন। যদি তাই হতো তাহলে তো হয়েই যেত। না, ব্যাপারটা মোটেও আক্ষরিক নয়। এর আসল অর্থ হল এমন সুযোগ খুঁজে বের করার ক্ষমতা যা সাধারণ চোখে ধরা পড়ে না। ধরুন, লেখক এখানে আলেকজান্ডার গ্রাহাম বেলের একটা উদাহরণ দিয়েছেন। আচ্ছা। টেলিফোন আবিষ্কারের পর তার কোম্পানিটা প্রায় দেউলিয়া হওয়ার পথে। তিনি ওয়েস্টার্ন ইউনিয়নের কাছে মাত্র $1,00,000 পুরো প্যাটেন্টটা বিক্রি করতে চেয়েছিলেন। মাত্র $1,00,000? হ্যাঁ, আর ওয়েস্টার্ন ইউনিয়ন সেই প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ তারা এর ভবিষ্যৎ দেখতেই পায়নি। বাকিটা তো ইতিহাস। মানে বেল শুধু একজন ভালো উদ্ভাবকই ছিলেন না, তিনি বুঝেছিলেন কিভাবে সেই উদ্ভাবনকে একটা সম্পদে পরিণত করতে হয়। এই ক্ষমতাটাই হল আর্থিক বুদ্ধিমত্তা বা ফাইন্যান্সিয়াল আইকিউ। আচ্ছা, তাহলে এই ফাইন্যান্সিয়াল আইকিউ কোনো একটা একক জিনিস নয়। বইটাতে এর 4টি মূল স্তম্ভের কথা বলা হয়েছে। প্রথমটা হলো হিসাবরক্ষণ বা অ্যাকাউন্টেন্সি, মানে সংখ্যা বুঝতে পারা। দ্বিতীয়টা বিনিয়োগ বা ইনভেস্টিং। হুম। তৃতীয়টা হলো বাজারে ধাত বোঝা, মানে চাহিদা যোগানের খেলাটা ধরতে পারা। আর চতুর্থটা, যেটা আমার কাছে বেশ অবাক করার মতো মনে হয়েছে, সেটা হলো আইন। এই আইনের বিষয়টাতেই অনেকে আটকে যায়, কিন্তু এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধনীরা প্রায় কর আর আইনি সুরক্ষার জন্য কর্পোরেশন বা কোম্পানি গঠন করে। এখানে একটা মৌলিক পার্থক্য আছে। কীরকম? একজন সাধারণ চাকুরিজীবী প্রথমে আয় করে, তারপর সরকারকে কর দেয়, আর যা বাকি থাকে তা দিয়ে মাস চালায়। হ্যাঁ, এটাই তো নিয়ম। কিন্তু একটি কর্পোরেশনের মালিক প্রথমে আয় করে, তারপর কর্পোরেশনের মাধ্যমে যাবতীয় খরচ বাদ দেয়, যেমন অফিসের খরচ, গাড়ির তেল, এসব। আর সবশেষে যা লাভ হিসেবে টিকে থাকে, শুধু তার উপর কর দেয়। 1 মিনিট, তার মানে খরচের প্রবাহটা পুরো উল্টো। ঠিক ধরেছেন। সাধারণ মানুষ কর দেওয়ার পর খরচ করে, আর আর কর্পোরেশনের মালিক খরচ করার পর কর দেয়। এইটুকুই তো বিশাল একটা পার্থক্য তৈরি করে দেয়। হুম, তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার। লেখক মূলত আমেরিকান কর ব্যবস্থার কথা বলেছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো নিয়মকানুন কিছুটা ভিন্ন। অবশ্যই, কিন্তু মূল ধারণাটি কিন্তু একই। অর্থাৎ আইনি কাঠামোকে নিজের আর্থিক সুবিধার জন্য ব্যবহার করার জ্ঞান থাকাটা জরুরি। বেশ, তাহলে এই 4টি স্তম্ভের ওপর দাঁড়ানো আর্থিক বুদ্ধিমত্তা অর্জন করতে হবে। কিন্তু আমার মতো একজন সাধারণ মানুষ কোথা থেকে শুরু করতে পারে? আমার তো এসব নিয়ে কোনো ডিগ্রি নেই। এখানেই বইয়ের দ্বিতীয় চমৎকার ধারণাটি আসে, আর তা হল শেখার জন্য কাজ করুন, অর্থের জন্য নয়। এটা তো বেশ বিতর্কিত কথা। মানে একজন ডাক্তার যদি ডাক্তারি না শিখে মার্কেটিং শিখতে যায়, তাহলে তো... না না, ঠিক তা নয়। মূল বিষয়টা হল নিজের মূল দক্ষতার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা। লেখক সিঙ্গাপুরের এক সাংবাদিকের গল্প বলেন। সেই সাংবাদিক বেস্ট সেলিং লেখক হতে চাইতেন, আর তার লেখার হাতও ছিল চমৎকার। আচ্ছা। কিওসাকি তাকে পরামর্শ দেন একটা সেলস বা বিক্রয় কৌশল শেখার কোর্সে ভর্তি হতে। এই কথা শুনে সেই সাংবাদিক ভীষণ অপমানিত হন। আমি আমি কারণটা বুঝতে পারছি। আমাদের সমাজে তো সেলসকে প্রায় একটা নিচু স্তরের কাজ হিসেবে দেখা হয়। একদম। আর এই মানসিকতাই হল আসল বাধা। ওই সাংবাদিকের মতো অনেক প্রতিভাবান মানুষ আর্থিকভাবে সফল হতে পারেন না, কারণ তাদের শুধু একটি নির্দিষ্ট দক্ষতা আছে।
কিন্তু সেই দক্ষতাকে কিভাবে বিক্রি করতে হয় বা একটা ব্যবসায় পরিণত করতে হয় তা তারা জানেন না। তার মানে পৃথিবীর সেরা পণ্য বা সেবাও যদি কেউ না কেনে, তাহলে তার কোনো আর্থিক মূল্য নেই? ঠিক তাই, বিক্রয় এবং মার্কেটিং হল সবচেয়ে জরুরি দুটি দক্ষতা। তার মানে লেখকের নিজের জীবনও তো এর একটা বড় উদাহরণ, তাই না? তিনি তো শুধু বিভিন্ন বিষয় শেখার জন্য বিচিত্র সব চাকরি করেছেন। হ্যাঁ, সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন হেলিকপ্টার চালানো আর নেতৃত্ব শেখার জন্য। আবার জেরক্স কোম্পানিতে কাজ করেছিলেন শুধু বিক্রয় কৌশল আয়ত্ত করার জন্য। তার শিক্ষিত বাবা চাকরির নিরাপত্তাকে গুরুত্ব দিতেন, কিন্তু ধনী বাবা বলতেন জ্ঞানই হলো নতুন যুগের আসল টাকা। আচ্ছা, তাহলে ধরে নিলাম একজন ব্যক্তির ভালো আর্থিক জ্ঞান আছে, সে বিনিয়োগ বোঝে, বাজার বোঝে, কিন্তু তারপরেও তো আমরা দেখি অনেকেই সম্পদ তৈরি করতে পারে না। যদি জ্ঞান থাকাটাই যথেষ্ট হতো, তাহলে তো সব অর্থনীতির অধ্যাপকই কোটিপতি হতেন, নাকি? আসল বাধাটা কোথায়? চমৎকার প্রশ্ন। জ্ঞান থাকা আর জ্ঞানকে কাজে লাগানো দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। লেখক এখানে 5টি প্রধান মানসিক বাধার কথা বলেছেন। প্রথম এবং সবচেয়ে বড় বাধাটি হল ভয়। নির্দিষ্ট করে বললে অর্থ হারানোর ভয়। এটা তো খুব স্বাভাবিক। আমার কষ্ট করে জমানো টাকা যদি হারিয়ে যায়, এই ভয় তো আমারও লাগে। মোটেও অস্বাভাবিক নয়। ধনীরাও অর্থ হারাতে ভয় পায়। পার্থক্যটা হলো তারা এই ভয়কে কিভাবে মোকাবেলা করে। লেখক বলছেন, আমি এমন কোনো ধনী ব্যক্তির সাথে পরিচিত হইনি যিনি কখনো অর্থ হারাননি, কিন্তু আমি এমন অনেক গরিব ব্যক্তির সাথে পরিচিত হয়েছি যারা 1 টাকাও কখনো হারায়নি। বাহ! এটা দারুণ কথা। ঝুঁকি না নেওয়ার অর্থই হল বড় সুযোগ হাতছাড়া করা। হুম। আর দ্বিতীয় বাধাটি হল সংশয়বাদ বা সিনেসিজম। মানে আমাদের সেই সব বন্ধু বা আত্মীয় যারা সবসময় বলে এটা কাজ করবে না, বা যদি টাকাটা ডুবে যায়। হ্যাঁ, এই সংশয়ের মেঘ আমাদের নিষ্ক্রিয় করে রাখে। লেখক বলেন, সংশয়বাদীরা সমালোচনা করে আর বিজয়ীরা বিশ্লেষণ করে। যখন সবাই ভয়ে পিছিয়ে যায়, তখনই হয়তো সেরা সুযোগগুলো তৈরি হয়। আচ্ছা, আর তৃতীয় বাধাটা আমার কাছে খুব মজার লেগেছে, আলস্য বা লেজিনেস। কিন্তু লেখক বলছেন এই আলস্য নাকি প্রায় ব্যস্ততার ছদ্মবেশে আসে। ঠিক তাই, মানুষ কাজ, পরিবার, টিভি সিরিয়াল নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তারা তাদের স্বাস্থ্য বা সম্পদের যত্ন নিতে পারে না। তারা ভাবে যে তারা খুব ব্যস্ত, কিন্তু আসলে তারা গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যাচ্ছে। এর প্রতিকার কি? লেখকের পরামর্শটা একটু অদ্ভুত, একটু লোভী হতে। আমি এই গাড়িটা কিনতে পারবো না, এই ধরনের কথা আমাদের মস্তিষ্ককে কাজ করা থেকে থামিয়ে দেয়। তাহলে উপায়টা হলো নিজেকে প্রশ্ন করা, কিভাবে আমি এটা কিনতে পারি। একদম। এই একটা প্রশ্নই মস্তিষ্ককে সমাধান খুঁজতে বাধ্য করে। আমি পারি না একটা সমাপ্তি, কিন্তু কিভাবে পারি একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। চতুর্থ বাধাটা হলো বদ্ধভ্যাস, বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত অভ্যাস। হ্যাঁ, এখানে লেখক তার 2 বাবার মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছেন। তার শিক্ষিত বাবা মাস শেষে বেতন পাওয়ার পর সবার আগে বাড়িওয়ালা বা দোকানদারের বিল মেটাতেন, হুম, যা আমরা সবাই করি। আর প্রায়শই নিজের জন্য কিছুই বাকি থাকত না। কিন্তু তার ধনী বাবার অভ্যাস ছিল ঠিকের উল্টো। তার নীতি ছিল সবার আগে নিজেকে অর্থ প্রদান করা, বা পে ইয়োরসেলফ ফার্স্ট। এক মিনিট, এটা তো বেশ দায়িত্বজ্ঞানহীন শোনাচ্ছে। মানে বিল দেওয়ার আগে নিজের জন্য টাকা সরিয়ে রাখলে পাওনাদাররা তো চাপ দেবে। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক, আর এটাই বেশিরভাগ মানুষ ভাবে। কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা বুঝতে হবে। কিওসাকি বলছেন না যে বিল পরিশোধ করবেন না, তিনি বলছেন এই চাপটা ইচ্ছে করে তৈরি করতে। চাপ তৈরি করতে। হ্যাঁ, যখন পাওনাদাররা চাপ দিচ্ছে, তখন সেই চাপই আপনাকে নতুন আয়ের উৎস খুঁজতে, আরও স্মার্টভাবে কাজ করতে বাধ্য করবে। নিজের পকেট খালি থাকলে মানুষ বাঁচার জন্য আরও সৃজনশীল হয়ে ওঠে। এটা একটা শক্তিশালী মানসিক কৌশল। বাহ, এটা সত্যিই একটা ভিন্ন দৃষ্টিকোণ। আর পঞ্চম এবং শেষ বাধাটি কি? শেষ বাধাটি হল ঔদ্ধত্য বা অ্যারোগেন্স। লেখক বলেন ঔদ্ধত্য হল অজ্ঞতা আর অহংকারের একটি বিপজ্জনক মিশ্রণ। যখন মানুষ কোনো বিষয়ে নিজের অজ্ঞতা ঢাকতে চায়, তখন সে অহংকারী হয়ে ওঠে। এটার একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন কেউ শেয়ার বাজার নিয়ে 2টো বই পড়েছে।
এখন সে যদি নিজেকে বিশেষজ্ঞ ভাবতে শুরু করে এবং অভিজ্ঞদের পরামর্শকে তাচ্ছিল্য করে, সেটাই ঔদ্ধত্য। আর্থিক বিষয়ে সফল হতে গেলে প্রথমে বিনয়ের সাথে স্বীকার করতে হবে যে অনেক কিছু শেখার বাকি আছে। নিজের অজ্ঞতাকে অহংকার দিয়ে ঢাকার চেষ্টা করলে বড় ধরনের ক্ষতি প্রায় নিশ্চিত। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম: আর্থিক স্বাধীনতা আসলে কত টাকা আয় করছি তার উপর ততটা নির্ভর করে না, যতটা করে আমাদের মানসিকতার উপর। এর জন্য দরকার একটা ফিন্যান্সিয়াল আইকিউ। শুধু টাকার জন্য কাজ না করে নতুন কিছু শেখার জন্য কাজ করার মানসিকতা রাখা। আর আর সব শেষে নিজের ভেতরের ভয়, সংশয়, আলস্য, এই দেওয়ালগুলো ভাঙা। একদম নিখুঁত সারসংক্ষেপ। আর এই সবকিছুর মূলে রয়েছে শুধু একটা ছোট্ট পরিবর্তন: প্রশ্ন করার ধরন পাল্টানো। আমি এটা পারি না থেকে কিভাবে এটা পারা যায়তে যাওয়া। ঠিক, এই ছোট মানসিক পরিবর্তনটাই হয়তো আরও আর্থিক জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি হয়ে উঠতে পারে। শ্রোতাদের জন্য একটা একটা শেষ চিন্তা রেখে যাই। লেখক বলছেন, আমাদের সবচেয়ে শক্তিশালী সম্পদ হলো আমাদের মস্তিষ্ক। একে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তবে এটি বিপুল সম্পদ তৈরি করতে পারে। হুম। তো এই সপ্তাহে এমন কোন একটি জিনিসের কথা ভাবা যাক যা এই মুহূর্তে নাগালের বাইরে মনে হচ্ছে। হতে পারে সেটা একটা নতুন ব্যবসা শুরু করা বা কোনো বড় বিনিয়োগ। আচ্ছা। তারপর শুধু একবারের জন্য নিজেকে প্রশ্ন করা যাক, ঠিক কি করলে এটা সম্ভব হতে পারে। দেখা যাক না মস্তিষ্ক কোনো চমকে দেওয়া উত্তর খুঁজে বের করে কিনা।